হাইকোর্টের রায় মাথা পেতে নেব, তবু আমি ছেলেকে ছাড়বো না। না না, আজকে কোনো ব্লগিং নয়, আজকে বলবো আমার ছেলের কথা, রূপমের কথা। আগে পুরোটা শুনবেন, তারপর যা সাজা দেওয়ার আমাকে দেবেন আপনারা, আমি মাথা পেতে নেব। ওয়েলকাম টু রানুর বর্দি চ্যানেল। রানুর বর্দি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল আমি স্কুলে যাচ্ছি, এখন মর্নিং স্কুল, তাই স্কুলে বসে আছি। আর একটু বাদে টিফিন করব, তো দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল। তো আজকে অনেক কাজ আছে, তাড়াতাড়ি স্কুলের দিকে যাচ্ছি। স্কুল আমার হয়ে গেছে, 10:30টায় ছুটি। তো টাটা। এবার আমি সব কাগজপত্র গুছিয়ে নিই ঝটপট করে, ঠিক টাইমের মধ্যে আমায় ঢুকতে হবে। তো এখন আমি যাচ্ছি প্রথমে অনাথ আশ্রম, ওখান থেকে যাব হাইকোর্ট। তো আমার সাথে সবাই যাচ্ছে, আর মোটামুটি আর অনাথ আশ্রমের টিচাররাও যাচ্ছে। দেখা যাক কি হয়। মোটামুটি এই চিঠিটা লিখে নিয়েছি, দুটো জায়গায় লিখেছি, আর দেখা যাক কি হয়। আমরা একটা ভালো উকিল হায়ার করেছি, আর যা যা ডকুমেন্টস দেওয়ার দিয়েছি। আর এখন যাব অনাথ আশ্রম, ওখান থেকে রূপমের সাথে দেখা করে ওখানকার স্কুলের টিচারদের নিয়ে, রূপমের দাদুকে নিয়ে সোজা হাইকোর্ট ঢুকে যাব। আর আজকে সারাদিনটাই ওখানেই কাটবে, জানি না কতক্ষণে বাড়ি আসব। তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসব, আর না হলে দেরি হলে দেরি হবে। তো মোটামুটি ধরেই নিলাম 5টা-6টার আগে বাড়ি ফিরতে পারবো না, কারণ প্রচুর কাজ। এগুলো সব গুছিয়ে নিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়, আর সব ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ওখানে গিয়ে আবার এটা ফেলে রেখে এসেছি, ওটা ফেলে রেখে এসেছি বললে তো হবে না। আর ভোরবেলায় আজকে আমার রান্না হয়ে গেছে, ফলে রান্নার ঝামেলা নেই। স্কুলে যাওয়ার আগে সকালেই রান্না করে রেখে, ভোরবেলা উঠে রান্না করে রেখে গেছি, ফলে এই দিকটা কোনো চিন্তা নেই। এখন ওই দিকটা আমায় সামলাতে হবে। যাই হোক, উকিলের ফিসটাও আজকেই দিতে হবে। মাথায় অনেক রকম চিন্তা, কিভাবে কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, একজন ভালো উকিলের সন্ধান দিয়েছে, কথা বলেছি এর আগে ফোনে। তো আজকে ডাইরেক্ট ওনার সাথে কথা বলবো, আর দেখা যাক ভাগ্যে কি আছে। রূপমকে আমি একটা ভালো ফিউচার দিতে পারবো কি না জানি না, যদি ভগবান সদয় হয় নিশ্চয়ই পারবো। তো এখন ফার্স্টে যাচ্ছি অনাথ আশ্রম, রূপমের সাথে দেখা করব। দেখা করে ওখানকার টিচারদের নিয়ে সোজা হাইকোর্ট। তো রূপম চায় এখানেই থাকতে, এবং এখানে ওর অনেক বন্ধু হয়ে গেছে, আর পড়াশুনো মানে এদিকটাও ভালো পড়াশুনো হচ্ছে। তো এই যে রূপমের কাছে এসে গেছি, আর এখানে পৌঁছে গেলাম হাইকোর্টে রূপমকে দেখে এসে। আর এই যে দুরু দুরু পায়ে এগোচ্ছি, দেখি কবে কেসটা ফেলে ওরা, সে বুঝে আমাদেরও তো ডাকবে। তো এই যে হাইকোর্টেই বসে আছি, অনেকক্ষণ ধরেই বসে আছি, কথাবার্তাও হয়ে গেছে সব কিছু। তো খিদেও পাচ্ছে প্রচণ্ড। তো একবার গিয়ে এই যে বাইরে রাস্তায় খেয়েও নিলাম, আবার হাইকোর্টে ঢুকলাম। সমস্ত কাজ কমপ্লিট করে আজকে বাড়ি যাব, তাতে যত রাত হয় হবে। তো এই যে জানি না, বিচারের বাণী নিভিতে কাঁদে, যদি রূপম বিচার পায় তাহলে খুব ভালো। আর এই যে সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরলাম, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, আজকে সারাদিন কোর্টে ছিলাম। তো যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য। সন্ধেবেলায় আবার ম্যাগি করলাম, মেয়ে ম্যাগি খাবে, রানু বললো খাবে, তো ওদেরকে একটু একটু ম্যাগি দিলাম। তো চলুন, আর কি আজকে আমি আপনাদের বলবো রূপমের কথা, আমার ছেলের কথা, যেটা আমি আপনাদের বলেছি। আর কেন আমি এই কথাটা আপনাদের লুকিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম কোনোদিনই বলবো না, কিন্তু আমি ভাবলাম যে না, বলেই ফেলি। যখন সব কিছু শেয়ার করি, এটুকু আর শেয়ার না করলে হয়। আপনারা যা সাজা দেবেন দেবেন, যা বলবেন, বাজে ভালো মন্দ যা বলবেন বলবেন। তো এখান থেকেই রূপমের কাহিনীটা শুরু করছি। আমি যে স্কুলে পড়াই, সেই স্কুলে রূপম মানে একটা বাচ্চা ছেলে, 2.5 বছরের ছেলে, আর 3.5 বছরের একটা মেয়ে, দাদুর হাত ধরে একদিন শীতকালে দুপুরবেলা, তখন বাজে ধরুন এই 11:30 হবে, ঠকঠক করে কাঁপতে কাঁপতে এসেছিল। তা ওটা ছিল ডিসেম্বর মাস হবে, আমার এখনও ভালো করে মনে আছে। তো তখন অ্যানুয়াল পরীক্ষা হয়েই গেছে, আমরা সব খাতা ফাতা দেখছি, রেজাল্ট করছি, টিচাররা গল্প করছি আর খাতা দেখতে দেখতে। আর তখন দেখলাম রূপম এলো, আর রূপমের সাথে ওর দাদু এলো, ওর একটা দিদি এলো। তো এসে, বুড়ো মানুষ, খুবই বয়স্ক আর কি,
প্রায় 70-এর ওপরে তো হবেই। তো উনি এসে, কিন্তু এমনি একটু শক্ত সবল ছিলেন, তা উনি এসে খুব কাকুতি মিনতি করতে লাগলেন যে এই ছেলেটা আর মেয়েটাকে অ্যাডমিশন করিয়ে দেওয়ার জন্য। কিন্তু আপনারা তো জানেন 5 বছরের মানে বাংলা মিডিয়ামে 5 বছরের আগে তো ভর্তি হয় না। তো আমাদের যেটা রুল, আমার যিনি হেডমিস্ট্রেস উনি বলে দিলেন যে না না, এর দুজনে হবে না, এদের বয়স হোক তখন নিয়ে আসবেন, আমরা নিয়ে নেবো। কিন্তু বুড়ো মানুষটা খুব কাকুতি মিনতি করতে লাগলেন। তো আমরা বললাম যে না ঠিক আছে, না তো যাবে না। তো আমি খাতা দেখছিলাম, খাতা দেখতে দেখতে একবার ওদের দিকে দেখলাম, তারপর এরম তো প্রায়ই আসে, অনেকেই আসে। তো আমি মন দিয়ে খাতা দেখছি। তো আমার যিনি হেডমিস্ট্রেস উনি বলেন না, ওদের বয়স হোক তখন নিয়ে আসবেন, আগে মেয়েটাকে ভর্তি করবেন তারপরে ছেলেটাকে। তো দাদু বারবারই বলতে লাগলো যে না, ওদের দেখার কেউ নেই, এদের দুজনকে একটু রেখে দিন। আমরা বললাম না, রাখতে পারবো না, নিয়ে চলে যান, আমরা এখন অ্যাডমিশন করতে পারবো না। তো ওরা চলে গেল। আর ছেলেটা যখন যাচ্ছিল সবার দিকে মুখটা দেখতে দেখতে যাচ্ছিল, মানে রূপম ও তখন 2.5 বছর, ভালো করে কথা অতটা সুন্দর ফ্লুয়েন্টলি বলতে পারে না। তো যাই হোক, এর কদিন বাদে প্রায় উনি 3-4বার এসে ঘুরে ঘুরে গেলেন। তখন আমাদের খুব মায়া হলো। আমি আমার হেডমিস্ট্রেসকে দেখে বললাম যে একটু শুনুন না, কি প্রবলেম আছে। খালি বলছে বাড়িতে রাখতে পারছি না, খুব অসুবিধা, একটু রাখুন না। তারপরে মানে আমার খুব অসুবিধা, আমি যদি কাজে না যাই তাহলে বাচ্চা দুটো খেতে পাবে না, বারবারই বলছিলেন। তখন আমি আমার হেডমিস্ট্রেসকে বললাম তাহলে ঠিক আছে, দেখুন না কি বলছে, আপনি কতটা শুনুন না, বয়স্ক মানুষের। তো আমার হেডমিস্ট্রেসেরও মায়া হলো। তো ওদের দুজনকে আমরা নিয়ে নিলাম, স্কুলে ভর্তি করে নিলাম। তো স্কুলের ভর্তির জন্য কতগুলো প্রসিডিওর থাকে, যে আমরা বললাম এখন ও ডেইলি ওরা আসা যাওয়া করুক, যখন ওদের 5 বছর হবে তখন আমরা কিন্তু খাতায় এন্ট্রি করব, তার আগে না। তো ওরা এমনি আসা যাওয়া করুক, বসুক, কী করুক। তারপরে আমার হেডমিস্ট্রেস ও জিজ্ঞেস করলে যে কেন, কি সমস্যা, ওর কি বাবা মা নেই, বারবার কেন বলছে যে বাড়িতে থাকার জায়গা নেই, আপনারা একটু রাখুন না, 3-4 ঘন্টা যা রাখবেন রাখুন, তার মধ্যে আমি কাজ করে চলে আসব। বাবা কোথায় চলে গেছে, মানে ওর বাবা খুব ড্রিঙ্ক করতো, আবার বেঁচে আছে কি মরে গেছে তাও ভদ্রলোক জানেন না। তো ছেলে খুব ড্রিঙ্ক করতো, এবং তারপরে এদিক ওদিক, মানে একটু ব্রেনের ডিফেক্ট ছিল, এদিক ওদিক চলে যেত। তো এরকমই একদিন ওর বাবা কোথাও চলে গেছে। তো ওর মা আর ওই দাদুটা, মানে ছেলের বউ, ওই বয়স্ক ভদ্রলোক রূপম আর রূপমের দিদি একসাথে থাকতো। তো একদিন ওর মাও কোথাও চলে গেল। তো চলে যাওয়ার পর ছেলেটা বাচ্চা, 2.5 বছর, খুব কাজে মামা করে। তো যাই হোক, তো অনেক দিন হয়ে গেছে, বুড়ো মানুষটা খোঁজ খবর নিয়েছে, করেছে, থানায়ও ডায়েরি করেছে, ওর মায়ের আর খোঁজ পাচ্ছে না। তারপরে অনেক পরে ওই বয়স্ক ভদ্রলোক জানতে পেরেছেন, মানে যার শ্বশুর আর কি, উনি জানতে পেরেছেন ওর বৌমা কোনো একটা লোকের সাথে চলে গেছে, মানে সেই বৈরাগী বলে এরকম কিছু, ওর মাকে, রূপমের মাকে বিয়ে করে দিয়েছে। আর ওই রূপমের মা ওখানে একটা গ্রামে গিয়ে নতুন একটা সংসার পেতেছে। তো ছেলে মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখেনি। তো যাই হোক, বয়স্ক ভদ্রলোক জানতে পেরেছে, তো ওটা তার রূপমকে বলতে পারে না। তো এই ঘটনাটা উনি বললেন, বলার পর আমরা ওর মেয়েটাকে আর ছেলেটাকে আমরা নিয়ে নিলাম। আমরা বললাম 5 বছর যখন হবে তখনই খাতায় এন্ট্রি হবে, তো ওরা এখন স্কুল গোয়িং করুক, মানে আসুক যাক, ঠিক আছে। তো খেতে খেত, আমরা সব দিতাম, খাবার আসতো, খেত। তো ঠিকই আছে, এরকম করতে করতে একদিন হঠাৎ করে ওরা আর আসছে না দেখছি, মানে ছেলেটা মেয়েটা আর আসছে না। আর তারপরে ওর দাদু, আমরা ওর বাড়িতে গেছি, খোঁজ নিয়েছি, কারণ রূপমের সাথে আমার একটা মানে আত্মিক যোগাযোগ হয়ে গেছিলো। কেন বলছি, যে রূপম যখন 2.5 বছরে প্রথম এসেছিলো, শীতকালে এসেছিলো, এই কারণে বলছি শীতকালে, আমি যখন ওকে এন্ট্রি মানে আমরা নিয়ে নিলাম স্কুলে, তখন ও ওই ইনফেন্ট মানে প্রাক প্রাথমিক ক্লাসে বসে থাকতো, ফার্স্ট বেঞ্চ একটা শেষের দিকে, তো একটা সাইডে বসে থাকতো। তা ও বসে থাকতো আর ও ঘুমিয়ে পড়তো, ঘুম পেতো বোধহয়। তা একদিন সোয়েটার পরে আসতো, একদিন না। তো ওকে ওর দিদিকে আমরা সোয়েটার ফোয়েটার সব কিনে দিয়েছিলাম, জামা কাপড়ও প্রচুর দিলাম। তো আমার মেয়েরও ছোটো জামা কাপড় ছিল, ওগুলোও দিলাম ওর দিদিকে। তো যাই হোক, অনেকেই ওর ছেলেটাকে ওর জামা কাপড় দিল। তো ও দেখছি গুটি সুটি মেরে ঠান্ডা এরম করে রয়েছে। তো একদিন আমি পড়াচ্ছি, তো আমি চাদর গায়ে দিয়ে গেছিলাম, ও দেখি গুটি গুটি এরম করতে করতে এসে আমার কোলের ওপর হাতটা রেখেছে, রেখে দেখি আস্তে আস্তে কোলে উঠে পড়ছে। আমি কি করছো?
বলছে আমার ঘুম পাচ্ছে। তো আমার খুব মায়া হলো ছেলেটার জন্য, জানেন তো। তো আমি ওকে কোলের মধ্যে নিয়ে চাদরটা মুড়ে দিয়ে, মানে আমার কোলের মধ্যেই ছিল ক্লাসে। তারপর ওই অবস্থায় আমি পরে ক্লাস করেছি, আর তারপর ঘুম ভেঙে গেছে, ও আবার লজ্জা পেয়েছে, আবার উঠে চলে আসছে। তো এরকম প্রত্যেক দিনই করতে থাকতো। আর টিচাররাও জানতো, ওরা হাসতো, আমার যারা সহশিক্ষক শিক্ষিকা তারাও হাসতো, মজা করতো, বলছে এই তো আপনার ছেলে নেই, একটা ছেলে পেয়ে গেছেন, এরকম সব করতো। যাই হোক, তো রূপমের সাথে আমার একটা আত্মিক বন্ধন হয়ে গেল। রূপমের দিদির সাথে, ওদের এটা লাগবে ওটা লাগবে, রং পেন্সিল চাই, ড্রয়িং বুক চাই, সব আমি কিনতে লাগলাম, দিতে লাগলাম, আর অদ্ভুত ওর প্রতি একটা ভালোবাসা তৈরি হলো। তো একবার ওর দাদু খুব অসুস্থ হয়েছিল, তো যখন ওর মায়ের খোঁজখবর পেয়েছিল, তখন ওর দাদু কী করেছিল, পাড়ার একটা লোককে দিয়ে রূপমকে ওর মায়ের কাছে পাঠিয়েছিল, রূপমকে আর ওর দিদির কাছে, মানে মায়ের শ্বশুর বাড়িতে। ওই মানে যিনি বিয়ে করেছেন ওর মাকে, ওরা উনি খুব একটা ভালো ট্রিট করেনি, ওদের সাথে খুব ভালো ব্যবহার করেনি। কেন কি, তারপরে রূপম এসেছিল, এক সপ্তাহ ছিল ওখানে, এক সপ্তাহ ছিল না, মানে 4 দিন 5 দিন মতো ছিল। তারপর ওরা মানে পালিয়ে এসছে আর কি, বলতে গেলে মানে এত কান্নাকাটি করেছে, ওর মা বোধহয় এসে ছেড়ে দিয়ে গেছে। তো আমি দেখছি রূপমের সারা গায়ে কালশিটে। আমি বললাম রূপম কি হয়েছে, চুপ করে আছে। আমি বললাম রূপম তুমি তো গেছিলে মার কাছে, ভালোবাসেনি? বলছে না। আর ও না আমাকে দিদিও বলতো না, ম্যাডামও বলতো না, ও আমাকে মা মা এরম করতো। হ্যাঁ, মা ম্যাম কথাটাকে মা 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 এরম করতো। ছোট্ট 2.5 বছরের কথা, আদো আদো কথা বলতো। তো আমাকে বলছে যে, আর ওর দিদিটা বলছে না বলিস না। আর রূপম বলছে যে আমাকে একদম ভালোবাসতো না, আমাকে গরুর খড়ের গোয়ালে শুতে দিত, আমাকে আর আমার দিদিকে রাখতে পারে। আমি তো শিউরে উঠেছি, বাবা এ কি? আমি বললাম না না, তোদের আর যেতে হবে না, এখানে থাক। তারপর করোনা পিরিয়ড এলো, করোনা পিরিয়ডে ওর দাদু খুব অসুস্থ হয়েছিল। তারপর রূপম আর রূপমের দিদির আমি কোনো ট্রেস পাচ্ছি না, আর দাদুও নেই। যেই ঘরটায় ওরা থাকতো, একদম মানে কি বলবো, টালির ঘর, জল পড়তো, একটা এক রুম ঘর ছিল আর কি, ওর মধ্যেই রান্না করতো সব কিছু দাদু। আর দাদু কাজ করতো ওই গাড়ি পার্কিং, যারা গাড়ি রাখতো, ওই পার্কিংয়ের 2 টাকা 5 টাকা 10 টাকা, আমি ঠিক জানি না অ্যামাউন্টটা, দিত। ওইটার থেকে টাকা তুলতো, যাকে দিত, আর বাদ বাকি ওকে কিছু করে হয়তো দাদুকে টাকা দিত, ওই দিয়ে ওদের রাতের খাবারটা হয়ে যেত। দুপুরে তো আমাদের স্কুলেই খেত, আর আমিও টিফিন নিয়ে যেতাম, রূপমের দিদিকে দিতাম, বা অন্য দিদিমণিরাও দিত। তো যাই হোক, এরকম। তারপরে আমি তো পাগলের মতো রূপমকে খুঁজছি, রূপম নেই। করোনা পিরিয়ডের পরে, তারপরে আমি ফেসবুকে দেখলাম আমারই একটা বান্ধবী, ও স্কুলে পড়ায়, তার সাথে দীঘাতে ছবি রূপমী, এবং তার সাথে অনেক বাচ্চা আছে। আর ওটা একটা অনাথ আশ্রমের বাচ্চা, ও অনাথ আশ্রমে পড়ায় আমার বান্ধবী, আমি জানতাম এটা ভালো মতো। তো দেখছি রূপমের ছবি। তো ওই রাতটা যে আমি কিভাবে কাটিয়েছি, মানে আমি জানি আর ভগবান জানে। আমি পরের দিন সকাল হয়েছে, ছুটতে ছুটতে ওকে ফোন করে, ও যেখানে রূপম আছে সেই অনাথ আশ্রমে গেছি, গিয়ে রূপমও কাজে আমাকে জড়িয়ে ধরে, আমিও কাজি। মানে এত কষ্ট হচ্ছে রূপমের জন্য, যে মানে ওকে যে আমি ফিরে পাবো, এটা মানে দেখুন, শিক্ষক শিক্ষিকা শিক্ষা বিতরণ করে, জ্ঞান বিতরণ করে, এবং স্টুডেন্ট তাদের স্নেহধন্য বা স্নেহধন্যা হয়। তো ছাত্রছাত্রী তৈরি করা কারিগর তো শিক্ষক শিক্ষিকার উপরই বর্তায়, কিন্তু এই একটা মানে ভালোবাসা রয়ে যায় সব স্টুডেন্টের উপর। অনেক স্টুডেন্টই পাশ করে যায়, পরে প্রণাম করতে আসে, সেটা আলাদা। কিন্তু রূপমের প্রতি আমার এরকম টান ছিল না, আমি আপনাদের বোঝাতে পারবো না। এবং ও চলে যাওয়ার পর আমি তো ভেবেছি যে ওর কোনো ট্রেস নেই। তো যাই হোক, তো তখন ওই অনাথ আশ্রমে গেলাম আমি। ও আমার বললো আয় আয়, মন খারাপ করিস না। বান্ধবীকে ফোন করলাম, যদি ওর নাম্বার আমার কাছে ছিল না, আরেকজনের থেকে নিয়েছি। না, ওকে ফেসবুকে লিখেছি যে মেসেঞ্জারে তুই আমাকে নাম্বারটা দিল। তারপরে আমি অনেক কিছু খাবার টাবার নিয়ে রূপমের সাথে দৌড়ে দৌড়ে দেখা করতে গেলাম। তো রূপম বুঝতে পারিনি যে আমি ওর ট্রেস পাবো। বলে তুমি কি করে জানলে আমি এখানে আছি, তুমি কি করে জানলে? আর আমায় তুমি করে বলে, অন্য টিচারদের আপনি করে বলতো। তো আমি তোকে জড়িয়ে ধরে, মানে আমার এত কষ্ট হচ্ছিল কি বলবো আপনাদের, মানে সেই ফিলিংসটা, মানে ওকে যে ফিরে পাওয়ার যে একটা আকুলতা, সেই যে একটা মায়ের, মানে কি বলবো, মানে ওকে পেয়ে আমার এত আনন্দ হয়েছে যে আমি বোঝাতে পারবো না। আর সত্যি কথা, ওখানে খুব ভালো আছে।
আর ওর দিদিও ওখানে পড়ে, আর ওদের মেয়েদের এটা আলাদা, ছেলেদেরটা আলাদা। তো দিদির সাথেও দেখা করেছি, ওর সাথেও দেখা করেছি, সবাই ওদের গিফট টিফট দিয়েছি, অন্য বাচ্চাদেরও দিয়েছি, আবার যাব। তো এটা আমার চলছে। আমি এই যে ইউটিউব করি এতদিন আমি আপনাদের বলিনি, হঠাৎ করে বললাম। কেন কি আমি ভাবলাম যে আপনারা এটা দেখুন, দেখলে আপনাদেরও হয়তো এই গল্পটা ভালো লাগবে। আর এটা গল্প হলেও সত্যি, মানে এটা একদমই সত্যি ঘটনা। আর তারপরে যখন ওই রূপমের সাথে ভালো লাগা ভালোবাসা এটা ছিল, সব কিছু ঠিক আছে। ওর দাদুও, মানে ওর দাদুর করোনা হয়েছিল, হাসপাতালে অ্যাডমিট ছিল, তখন ওই পাড়ার লোকরাই ওদের 2 ভাই বোনকে অনাথ আশ্রমে দিয়ে গেছে। পরে দাদু এসে গার্জেনের নাম লিখিয়েছে, এ করেছে, দেখা করেছে, যাই হোক সব কিছু ওকে। এই অবধি তো ঠিকই ছিল। রূপম এখন ক্লাস 5-এ পড়ে, আর ওর দিদি এখন ক্লাস 7-এ পড়ে, আর দুজনই ভালো পড়াশোনা হয়েছে। আর আমি রেগুলার বেসিসে রূপমের সাথে দেখা করি। জানি না শেষ জীবনে মা আর ছেলে একসাথে থাকতে পারবো কিনা, আমার খুব ইচ্ছা আছে ওর সাথে থাকার। তো দেখা যাক। তো এবার এখন এই অবধি তো সব ঠিক ছিল, কারণ আমি রেগুলার খবর নিচ্ছি। আর অনাথ আশ্রম নামটা শুনলে আপনাদের খারাপ লাগছে হয়তো, কিন্তু এই অনাথ আশ্রমটা সত্যি ব্যতিক্রম। এখানে পড়াশুনো, খাওয়ানো সব কিছু হয়। আর যবে থেকে জেনেছে রূপম আমার ছেলে, মানে আমার চেনাশুনো সবাই ওকে খুব ভালোবাসে, ইম্পর্টেন্স দিচ্ছে, বড় দাদারাও ভালোবাসে। আর রূপম তো সত্যি ভালো ছেলে। আগে একটু দুষ্টুমি করতো, কিন্তু এখন অনেক ঠান্ডাই হয়ে গেছে। তো যাই হোক, এই অবধি ঠিক ছিল। রিসেন্ট ওর মা এসে ওর দাদুর সাথে ঝগড়া করে রূপমকে ওর কাস্টাডিতে নেবে। কেন কি ওনার বিয়ে হয়ে গেছে, তাও 7 বছর এরকম তো হয়ে গেছে, 7-8 বছর ওনার বিয়ে হয়ে গেছে। ওই স্বামীর ওখানে কোনো বাচ্চা হয়নি, কোনো ইস্যু হয়নি। তো সেই জন্য ও রূপমকে শুধু নিতে চায়, মেয়েটাকে নিতে চায় না। কারণ মেয়েটাকে বিয়ে দিতে হবে, পয়সা খরচা হবে, আবার কেন নেবো, মানে এরকম মা আছে আর কি। এইটা বলার জন্যই আমি আপনাদের আজকে ঘটনাটা বলছি। তো দেখুন, আমারও মেয়ে আছে, আমার মেয়ে বাইরে গেছে। আমি যেদিন আমার মেয়ে যাচ্ছে, বা এখনো মেয়ের জন্য আমি গুমড়ে গুমড়ে কাঁদি, বড় মেয়ের জন্য। হ্যাঁ, ছোট মেয়েও বলছে বাইরে পড়তে যাবো। আমি বলছি আমি কি নিয়ে থাকবো? একটা মা সন্তানের সম্পর্কটা না কোনো ইকোনমিক্যালের উপর দাঁড়িয়ে থাকে না, বা সব সম্পর্ক থেকেও না অনেক দামি। হ্যাঁ, একটা বাচ্চাকে মা কিভাবে মানুষ করে বলুন। তারপরে ওর মা, আমি ওর মাকে একবারই শুধু বলেছিলাম, যখন আমাদের স্কুলে এসেছিলো খোঁজ করতে ছেলে, আমি একবারই বলেছিলাম যে আপনি তো মা। রূপমের যে টাইমটা ওর মাকে দরকার ছিল, বিশ্বাস করুন, ওই 2.5 বছরের ছেলেটা না আমার কোলে গুমড়ে গুমড়ে কাঁদতো। মানে ও মাকে এত ভালোবাসতো। আর আমি যখনই বলতাম দাঁড়া, আমি তোর মাকে ফোন করছি, ফলস, যে এসে বলি রূপমকে নিয়ে যেতে, ও বলতো না ওটা আমার মা না, ও বাজে মা। কিন্তু আমি জানি 100% রূপম ওর মাকে খুব ভালোবাসে। আর যখন ওর মা এসেছিল, আমি ওর মায়ের দিকে তাকিয়ে বললাম, খুবই দেখতে শুনতে ভালো হয়ে, আমি বললাম দেখুন ওদের তো বাবা ছিল না, থেকেও ছিল না, তারপর চলে গেছে বর্বঘুরে। যাই হোক, আপনি তো একটা বাড়িতে রান্নার কাজ নিয়ে বা আয়ার কাজ নিয়ে বাচ্চা দুটোকে তো মানুষ করতে পারতেন। হ্যাঁ মানছি, আপনারও একটা লাইফ আছে, আপনার লাইফ আছে বলে আপনি দুটো বাচ্চাকে জলে ভাসিয়ে দিয়ে চলে গেলেন। কি করে পারলেন? কি করে পারলেন? আমরা তো পারলাম না, আপনি কি করে পারলেন? আমি এইটাই শুধু ওর মাকে বলেছিলাম। ওর মা একটু কষ্ট পেয়েছে, মানে কষ্ট না, রেগে গেছিলো হট করে। আমাকে বললো যে হ্যাঁ যার হয় সে বোঝে। আমি বললাম হ্যাঁ সেটা আমি বুঝছি, কিন্তু রূপমের তো কোনো দোষ ছিল না, বা ওর দিদির তো কোনো দোষ ছিল না। তো যাই হোক, এখন উনি যেটা করেছেন, তো দাদু দেয়নি কাস্টাডিতে। আমিও আমার মানে বন্ধুকে অনাথ আশ্রমে পড়ায়, আরও অনেক টিচার ওখানে পড়ায়, ওদের স্ট্রিক্টলি বলে দিয়েছি ও মা যদি দেখা করতে আসছে দেখা করতে দিবি, কিন্তু কোনো মতেই ওর মায়ের সাথে যেতে দিবি না। কারণ রূপম যখন গেছিল ওখানে, রূপমকে ওরা থাকতে দেয়নি। হ্যাঁ, এবং খুবই বাজে ট্রিট করেছে ওর, মানে স্টেপ ফাদার, সৎ বাবা, বা ও নিজের মা। যাই হোক, তো রূপম সেটা ওইটুকু ছোট ছেলে আমাকে বলতে চায়নি, ও কিন্তু লুকোতো, মায়ের দোষগুলো লুকোতো, এত ভালো ছেলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার একটা খারাপ লেগেছিল। আর তারপরেও এখন ও নিতে আসছে কি না, ও কোর্টে গেছে। কোর্টে গেলে যেহেতু নাবালক ছেলে, সেহেতু ও মায়ের কাস্টাডি রূপম পাবে। তো আমরা চেষ্টা করছি, কারণ
ও যখন ওর মায়ের কাছে গেছিলো, না কোনো স্কুলে ভর্তি করিয়েছে না কিছু, সারাদিন খাটাতো আর গোয়ালে শুতে দিত। ওর মা বাবা ভালো ঘরে শুতো, যেটা ওর দিদি বলেছে বা কিছু। তো যাই হোক, এখন উনি কোর্টে গেছেন, তো সেই জন্য ওর দাদুর তো কোর্টে কেস লড়ার ক্ষমতা নেই। তো আমরা সব টিচাররা মিলে, আমি ইনিশিয়েটিভ নিয়ে চিঠি ফিটি লিখে ওর সাথে যা যা কিছু হয়েছে সমস্ত কিছু করে আমরাও ওই কেসটা লড়ছি। এবং আশা রাখি রূপম এখান থেকে পড়ে 18 বছর হয়ে রূপম একটা সুন্দর জীবন পাবে, রূপম একটা ভালো চাকরি পাবে, রূপম একটা ভালো বাবা হবে, রূপম একটা আদর্শ নাগরিক হবে। এবং আমি আপ্রাণ চেষ্টা করছি রূপমকে নিজের পায়ে দাঁড় করানো, কারণ রূপম যদি জিতে যায় তাহলে ওই জিতটা আমার হবে। রূপম এবং রূপমের দিদিকেও আমি বলেছি, তুই যা শিখবি নার্সিং ফার্সিং সব আমি শেখাবো, পড়াশুনো মন দিয়ে 2 ভাই বোন পড়। ওদের কাছে আমি ফোন নাম্বার দিয়ে এসেছি, যখন ওদের কিছু দরকার ওরা ফোন করে আমি সঙ্গে সঙ্গে চলে যাই, বা আমার বান্ধবীকে বলে দিই যে তুই ওটা এনে দে, আমি ফোন পে করে তোকে টাকাটা দিয়ে দিচ্ছি। তো এরকম আছে। আমি আবার যাবো এর মধ্যে রূপমের ওখানে, আপনাদের দেখাবো। আর দেখুন ওখানে না প্রচুর অনাথ বাচ্চা, অনেক অনেক ছেলে মেয়ে, কারো মা নেই, কারো বাবা নেই, বাবা আরেকটা বিয়ে করেছে। ওদের সব কষ্ট আর গল্প শুনলে না মনে হবে না আপনাদের কষ্ট বা আমার কষ্ট কিছুই না, সেখানে কিছুই না। ওইটুকু বাচ্চারা যায় সাফার করে, সেখানে আমার কষ্ট। আমি তো বলবো, আমি জানি না হোমে কেমন ট্রিট করে, আমার সেটা আইডিয়া নেই, আমি দেখিনি। কিন্তু এই অনাথ আশ্রমটা সত্যি ভালো এবং খুব ভালোভাবে ওদের রাখা হয়েছে। আর সুন্দর একসাথে বসে টিফিন খায়, সব কিছু আমি আপনাদের ভিডিও করে দেখাবো। ওদের ঘর, ওরা যেখানে থাকে সব কিছু দেখাবো এর পরের বার গেলে। আর রূপমের জন্য তো একা নিয়ে যেতে পারি না, ওর ক্লাসে সমস্ত বাচ্চাগুলো আমার দিকে তাকিয়ে থাকে আর ওকে বলে, এই যা তোর মা এসে গেছে, ওর মা এসে গেছে। ওর মা খোঁজ পেয়েছে, একবার এসেছিল দেখতে, রূপম দেখা করেন। রূপম এত অভিমানী, কিন্তু আমি জানি রূপম কিন্তু ওর মাকে বেশি ভালোবাসে। তো আমি রূপমকে অনেক বুঝিয়েছি, আর বড় হলে বলবো, দেখ ক্ষমা করে দে, ক্ষমার থেকে ভালো প্রতিশোধ আর কিছু হয় না। তুই তো একজনকে পেয়েছিস, আমাকে পেয়েছিস, তাহলে মাকে কেন ক্ষমা করবি না, এটা অবশ্যই আমি ওকে বলবো। যাই হোক, ওর দাদুর সাথেও আমার যোগাযোগ আছে। ওর দাদুকে বললাম আপনি ভয় পাবেন না, কেস কি দেবে, ও একটা নাবালিকা মেয়েকে বা ছেলেকে, দেখুন মেয়েকে নেবে না, কি অবস্থা মায়ের, মেয়েটাও কিন্তু মানে ওর ভাইয়ের থেকে 1.5 বছরের বড়, মেয়েটাকে নেবে না, আবার ছেলেটাকে নেবে। কেন কি, ওই পক্ষের কোনো ইস্যু হয়নি বলে এখন উনি দৌড়তে দৌড়তে ছেলের কদরটা বুঝে। এবং আমার বান্ধবীকে বলেছে যে না আমাদের তো গরু ফরু আছে গোয়ালে, কে দেখবে এইসব জমি ক্ষেত ফেত এসব বলেছে, কে দেখবে, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি। আমি বললাম হ্যাঁ, ওই গিয়ে ওকে বেকার খাটিয়ে তারপর ওর কেরিয়ারটা নষ্ট করবে, কোনো দরকার নেই। আমি রূপম এইভাবেই থাক, তুই মানুষ হও, বড় হোক, আমি তোকে সাথ দেবো, তুই যা পড়তে চাইবি কম্পিউটার থেকে যেতে, আমি যেভাবে হোক পয়সা পাচ্ছি, আমি আপ্রাণ চেষ্টা করি। এগুলো না আমি আপনাদের বলি না, কেন বলি না বলুন তো, কিছু করে বলতে নেই। আজকে ওদের জন্য করি বলে দেখুন আমার মেয়েরাও পড়াশুনো ভালো হচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। আমি এই জন্য ঠাকুরকে ডাকি যে ঠাকুর আমি যেন সবার ভালো করতে পারি, কারোর যেন ক্ষতি না করি। তো রূপম আমার একটা চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জটা আমি জিতবো। মহামান্য আদালত কি রায় দেবে আমি জানি না, মহামান্য আদালত যা রায় দেবে মাথা পেতে নেবো। তো আমিও উকিল হায়ার করেছি, উকিল আমরা সবাই মিলে, টিচাররা মিলে, ভালো একজন টিচারই দিল। তো আমি মেন টাকাটা দিচ্ছি আর দিয়ে এই কেসটা লড়ছি, তাতে যদি আমার হাতের একটা চুড়িও বিক্রি করতে হয় আমি ঠিক করেছি করবো, করে এই কেসটা লড়বো। কারণ আমি জানি রূপমকে যদি জোর করে নিয়ে যাওয়া হয়, রূপম কিন্তু আর ওখানে মানে সেভাবে ও ভালোবাসাটা পাবে না। এখানে তবু ওকে ভালোবাসে সবাই। আর এটা ঠিক অনাথ আশ্রম, এটা সত্যিকারই এটা অনাথ আশ্রম, কিন্তু আমি রূপমকে বলি যে তুই এটা মনে করবি যে বোর্ডিং স্কুল। ওর দিদিকেও বলি মনে করবি বোর্ডিং স্কুল, অনাথ আশ্রম ভাববি না। অনাথ কোথায়, আমি তো আছি তোদের জন্য, তোদের মা আছে, তো থাক না, কি আছে, এখানে পড়াশুনো কর। অনেকেই বোর্ডিংয়ে থেকে পড়াশুনো করে, তোরা পড়াশুনো কর, ঠিক তোরা একদিন দাঁড়িয়ে যাবে। তো 2-3 দিন মানে ধরুন আমি এই মাসে গেলাম না, 2-3 বার তো যাই, এই মাসে গেলাম না, অমনি ও ফোন করে আমার বান্ধবীর মোবাইলে, কী হলো কালকে এলে না যে বড়, বলে ফোন রেখে দেবে, মানে হচ্ছে রেখে গেছে। এবার পরের দিন আমি উঠে পড়ে দৌড়তে থাকি ওর জন্য, যে না ওকে আমি ইয়ে করবো না। ওর দিদিটা কিছু বলে না, কিন্তু রূপম খুব অভিমানী। তো যাই হোক, এটাই হচ্ছে জিস্ট, এটাই হচ্ছে ঘটনা, যেটা আমি আপনাদের বললাম আমার ছেলে রূপম। তো রূপম যারই ছেলে হোক, কিন্তু
ওকে আমি সন্তানের চেয়ে কম ভালোবাসি না। আর আমি অবশ্যই চাই কেসটা জিততে, রূপমের দাদু যেন জিতে যায়। আর আপনারাও প্রার্থনা করুন রূপম যেন এখানেই থেকে যায়। রূপমকে আমি ঠিক বড় করে ঠিক নিজের পায়ে দাঁড় করিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই। আপনারাই বিচার করুন আমি ঠিক কাজ করেছি না ভুল কাজ করেছি।